1906 সাল, যখন ভারতের স্বাধীনতা আন্দোলনের জোয়ার চলছে, ঠিক সেই সময় আদিগঙ্গার তীরে ব্রিটিশরা তৈরি করেছিলেন এই আলিপুর সেন্ট্রাল জেল। তারপর একের পর এক কিংবদন্তির ঠিকানা হয়েছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। ভারতের অনেক বীর সন্তান হাসতে হাসতে এখানে ঝুলে পড়েছিলেন, আর কেউ কেউ ইংরেজদের অত্যাচারে মৃত্যুবরণও করেছিলেন এখানে। আজ সেই সব ইতিহাস জানতেই চলে এলাম আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং। আজ 12ই মে, রবিবার। তো আজকে আমার গন্তব্য হলো আলিপুর জেল মিউজিয়াম। তো চলে এলাম সরাফুলি স্টেশন। তো এখান থেকে হাওড়া ডাউন লোকালে করে আমি যাব বালি। তো আপনারা কিভাবে আলিপুর জেল মিউজিয়ামে যাবেন? আপনারা যদি বাসে যেতে চান তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা বাসে করে চলে আসুন হাজরার মোড়ে। আর যদি আপনারা মেট্রোতে যেতে চান তাহলে চলে আসুন যতীন্দ্র দাস পার্ক। আর আপনারা পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবেন যে যতীন দাস পার্ক থেকে আলিপুর জেল মিউজিয়াম কিভাবে যাওয়া যায়। তো এখন আমি দমদম স্টেশনে বসে আছি। তো এখান থেকে যাব মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন থেকে যাব যতীন দাস পার্কে। তো চলে এলাম দমদম মেট্রো স্টেশন। এখান থেকে 20 টাকার টিকিট কেটে নিলাম। তো 20 টাকা দিয়ে মেট্রোর টিকিট নেওয়া হয়ে গেছে। এখন আমার বন্ধু সুদর্শন, তার সাথেই আজকে আমি যাচ্ছি। তো এই হলো দমদম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চলে আসবো। রাজি? আমাকে টাকা দিয়ে দিবি? হ্যাঁ। তো চলে এলাম যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। তো যতীন দাস পার্কের থেকে 4 নম্বর গেট থেকে বেরিয়ে ডান দিকে সোজা আসতে হবে এবং সোজা 10 মিনিট হাঁটলে দেখতে পাওয়া যাবে আলিপুর জেল মিউজিয়াম। তো চলে এলাম আলিপুর মিউজিয়ামের সামনে। তো সামনে যে বোর্ডটা আছে সেটা হলো আলিপুর মিউজিয়ামের সময়সীমা। এখানে বাংলাতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। এটা হলো আলিপুর জেল মিউজিয়ামের পার্কিং। বাইকের ভাড়া হলো 10 টাকা, 4 চাকার ভাড়া হলো 20 টাকা এবং বাস আসলে 40 টাকা ভাড়া। গেট থেকে ঢুকেই দেখতে পাবেন কফি হাউস, এবং এখানে কিন্তু বাইরের খাবার একদম অ্যালাউ নয়। আর যদি আপনারা লাইটস অ্যান্ড সাউন্ড শো দেখতে চান তাহলে 100 টাকা। আর এমনি মিউজিয়ামের এন্ট্রি ফি হলো 30 টাকা করে। আর এই গেটটা দিয়ে ঢুকেই টিকিট কাউন্টার। আর এই যে স্ক্যানারগুলো আছে, স্ক্যানারগুলো স্ক্যান করলে আপনাদের গাইড করে দেবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এটা হলো টিকিট কাউন্টার ঘর। এখানে আপনাদেরকে ব্যাগও জমা রাখতে হবে। আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। দুজন আছি বলে একবারে টিকিট কেটে 60 টাকা নিল। তো এই হলো আলিপুর মিউজিয়ামের ম্যাপ। এখানে টোটাল 19খানা জিনিস দেখার আছে। এখানে একই জিনিস আছে কিন্তু ইংলিশে।
এন্ট্রি গেট থেকে ঢুকেই ডান দিকেই দেখতে পাবেন যে শহীদ স্তম্ভ। এই শহীদ স্তম্ভ দেখলেই মনে পড়ে যায় যারা এখানে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিলেন এবং যারা ইংরেজদের অত্যাচারে মৃত্যুবরণ করেছিলেন, আর তাদের স্মরণেই তৈরি হয়েছে এই শহীদ স্তম্ভ। এই জায়গায় স্বাধীনতা সংগ্রামীদের কিছু মূর্তি তৈরি করা আছে, যেমন রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, দীনেশ গুপ্ত ইত্যাদি। তো এখন আমি ঢুকবো ফাঁসির মঞ্চে, যেখানে ফাঁসি দেওয়া হতো। তো এটি হলো ফাঁসির মঞ্চ। তো এখানেই কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। আর তারপর ঠিক এই কাঁচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে তাদের মৃতদেহটি বার করে নেওয়া হতো। আর তার ঠিক পাশেই দেখতে পাবেন অ্যাটপসি রুম বা পোস্টমর্টম রুম। এই যে বেডগুলো দেখতে পাচ্ছেন, সেখানেই মৃতদেহদের পোস্টমর্টম করা হতো। আর যে নালাটি দেখতে পাচ্ছেন, এইখানেই মৃতদেহগুলো কাটার পর যে রক্তগুলো বেরোতো, তা এই নালা দিয়েই বার করে দেওয়া হতো। এই বোর্ডে দেওয়া আছে আলিপুর জেলে শহীদের তালিকা এবং দেয়ালে ফ্রেমে বন্দি আছে তাদের কিছু জীবন কাহিনী। আরে হেভি লাগছে তো। পাতলা বেঁধিস তুই? মনে আসছে না ভাই, গেঞ্জি বললে কোথায় থেকে তোকে পাতলা দেখাবে? হ্যাঁ, শার্ট পরে যেগুলো সব হচ্ছিল না, সব বাদ দিয়ে এটা একটা সেল। এই সেলের মধ্যে দুজন কয়েদি থাকতো। এখানে একজন সুতো আর এই জায়গায় একজন সুতো, কিন্তু আমার বন্ধুই এখানে শুয়ে পড়েছে। এই সেলটা একজনের জন্য। এখানে একজন কয়েদি থাকতে পারবে এবং ল্যাট্রিন করার জন্য ওখানে একটা জায়গা করে দেওয়া আছে। এইখানে যে কয়েদিরা থাকতো, তাদের মৃত্যুর কয়েক ঘন্টা আগে এখানে আনা হতো। কিছু ঘন্টা পর তাদেরকে এই কক্ষ থেকে বের করে ফাঁসি দিয়ে দেওয়া হতো। এই জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বোস থাকতো, বিধানচন্দ্র রায় থাকতো, চিত্তরঞ্জন দাস থাকতো এবং যতীন্দ্র সেনগুপ্ত থাকতো এই জায়গায়। তাহলে চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো এটি হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ। তিনি এখানে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 সাল অবধি এখানেই ছিলেন।
এবার আমরা দেখব নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষ। তিনি এখানে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 সাল অবধি এখানেই ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষের পাশেই ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ। তিনি এখানে 14ই ফেব্রুয়ারি 1922 সাল থেকে 9ই আগস্ট 1922 সাল অবধি এই কক্ষেই তিনি ছিলেন। এবং তার পাশের কক্ষে ছিলেন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তিনি এখানে 22শে অক্টোবর 1932 থেকে 5ই জুন 1933 সাল অবধি এই কক্ষেই ছিলেন। তো এখন আমি ঢুকছি নেহেরু কক্ষে। এবার আমরা দেখতে চলেছি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কক্ষ। তিনি এখানে 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাগারেই বন্দী ছিলেন টানা 80 দিন। সালে আইন অমান্য আন্দোলনে যখন জওহরলাল নেহেরু এই কারাগারে বন্দী ছিলেন, তখন তার মেয়ে ইন্দিরা গান্ধী এইখানে দেখা করতে আসতেন 15 দিন অন্তর। ঠিক 20 মিনিট ধরে এইখানেই তিনি জওহরলাল নেহেরুর সঙ্গে কথা বলতেন। তো এই রুমে আমরা দেখব বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের জীবনের সংগ্রাম। ওখানে কে কাকে সাহায্য করছে? দেখতে
এই জায়গাটিতে এসে সত্যি গা ছমছম করে ওঠে। এখানে দেখানো হয়েছে বন্দীদের কিভাবে জীবন চলতো। এখানে দেখাচ্ছে একজন চুলদাড়ি কাটছে, এখানে কি ঘর পরিষ্কার করছে, এখানে এক বন্দি ইংরেজদের হাতে অত্যাচারিত হচ্ছে। ঠিক একটু এগিয়েও দেখা যাবে আরেকজন ঘর পরিষ্কার করছে। এটি হলো 4 নম্বর ওয়ার্ড। ঘরের ভেতরে ঢুকেই প্রথমেই দেখা যাবে যে একজন স্নান করছে, তার পাশে কাপড় কাচছে। এখানে একজন বসে আছেন, এখানে কিছু কয়েদি মিলে গল্প করছেন। এখানে একজন ছাড়া পাওয়ার অপেক্ষায় বসে আছেন, আর এখানে একজন বসে আছেন এবং তার চালাচামুন্ডা তার গা হাত পা টিপে দিচ্ছেন। আর এই পুতুলটি দেখে বোঝা যাচ্ছে একজন বাড়ি যাওয়ার অপেক্ষায় পুরো ভেঙে পড়েছেন এবং আরেক কয়েদি তাকে সান্ত্বনা দিচ্ছেন। তার পাশে এক কয়েদি শুয়ে আছেন। আর এখানে দেখা যাচ্ছে কিছু কয়েদি মিলে রান্না বান্না করছেন। আর এটি হলো স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তল। আর এই রুমে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু জীবন কাহিনী এবং তার নেতৃত্বের কিছু অংশ। এই ম্যাপ দেখে বোঝা যায় 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ডুবোজাহাজে ইতিহাসের দীর্ঘতম সমুদ্রযাত্রা করেন। তিনি একটি জার্মান ডুবোজাহাজে বাল্টিক সাগর থেকে মাদাগাস্কার উপকূলে পৌঁছান এবং একটি জাপানি ডুবোজাহাজে স্থানান্তরিত হন। এরপর আমরা দেখব বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের কিছু যোগদান।
আলিপুর জেল মিউজিয়ামে আমার ইউটিউব ভিডিও চ্যানেল। ঠিক এই জায়গাতেই সন্ধ্যাবেলায় লাইট এবং সাউন্ড শো হয়, যেই টিকিটের মূল্য হলো 100 টাকা। তো আমরা এখন কাজী নজরুল কক্ষে প্রবেশ করছি। এই কক্ষে প্রবেশ করেই ডান দিকে দেখতে পাবেন কাজী নজরুল ইসলামের কিছু উপন্যাস, এবং কাজী নজরুল ইসলাম এখানে বসে উপন্যাস লিখছেন। তো এটা হলো লৌহ কপাট গানের লিরিক্স। তো আজকের মতো আমার আলিপুর জেল মিউজিয়াম ঘোরা শেষ। আপনারাও চাইলে এখানে ঘুরে আসতে পারেন। এখানে এসে আপনারা স্বাধীনতা সংগ্রামীদের অনেক ইতিহাস জানতে পারবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।